23 মার্চ 1931 লাহোর সেন্ট্রাল জেল। সন্ধে 7:33। ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হলো 3 তরুণ তুর্কিকে, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, যার বয়স মাত্র 23, 21 এবং 24। তাঁদের অপরাধ দেশের স্বাধীনতার স্বপ্ন দেখা। তাঁদের অপরাধ ব্রিটিশ সাম্রাজ্যের অহংকারের বুকে আঘাত হানা। তাঁদের মৃত্যু গোটা ভারতবর্ষকে কাঁদিয়েছিল, একরাশ ক্ষোভ, হতাশা আর ঘৃণার জন্ম দিয়েছিল। কিন্তু সেই কান্নার আড়ালেই জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর প্রশ্ন, এক অস্বস্তিকর সন্দেহ, যে প্রশ্ন আজও আমাদের তাড়িয়ে বেড়ায়। প্রশ্নটা হলো, ভারতের অহিংস আন্দোলনের প্রধান কাণ্ডারি মহাত্মা গান্ধী কি পারতেন এই 3 তরুণের জীবন বাঁচাতে? তিনি কি সত্যিই চেষ্টা করেছিলেন, নাকি তার আদর্শের লড়াইয়ের সামনে এই বিপ্লবীদের জীবন তুচ্ছ হয়ে গিয়েছিল? যদি আমি বলি গান্ধীজির কাছে সুযোগ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই সেই সুযোগ ব্যবহার করেননি। যদি বলি এটি কোনো সাধারণ রাজনৈতিক ব্যর্থতা ছিল না, বরং ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাগুলোর একটি। আজ আমরা ডুব দেব স্বাধীনতা সংগ্রামের সেই অন্ধকারতম অধ্যায়ে। আমরা তদন্ত করব গান্ধী আরউইন চুক্তির সেই গোপন শর্তগুলোর এবং খুঁজে বের করার চেষ্টা করব ভগৎ সিংয়ের ফাঁসির দড়ি কি সত্যিই গান্ধীজির হাতেই ছিল। এই গল্প শুধু একজন বিপ্লবীর আত্মত্যাগের নয়, এই গল্প এক মহাত্মার ভূমিকার চুলচেরা বিশ্লেষণের, যার সিদ্ধান্ত হয়তো বদলে দিতে পারত ভারতের ইতিহাসের গতিপথ। আমাদের গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে যেতে হবে 1928 সালে। সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান প্রবীণ নেতা লালা লাজপত রায়। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ এবং জয়গোপালের মতো বিপ্লবীরা ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কটকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু ভুলবশত তারা হত্যা করে বসেন আরেক পুলিশ অফিসার জন সন্ডার্সকে। এই ঘটনার পর তারা আত্মগোপন করেন। কিন্তু ভগৎ সিং শুধু একজন হত্যাকারী হিসেবে পরিচিত হতে চাননি, তিনি চেয়েছিলেন ব্রিটিশদের ঘুম ভাঙাতে, গোটা বিশ্বের কাছে ভারতের স্বাধীনতার দাবি পৌঁছে দিতে। তাই 1929 সালের 8ই এপ্রিল তিনি এবং বটুকেশ্বর দত্ত দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 2টি নিরীহ বোমা নিক্ষেপ করেন। তাদের উদ্দেশ্য কাউকে হত্যা করা ছিল না, ছিল বধিরকে শোনানো, অর্থাৎ টু মেক দ্য ডেফ ফিয়ার। বোমা ফেলার পর তারা পালাতে পারতেন, কিন্তু তারা স্লোগান দিতে দিতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তারা চেয়েছিলেন আদালতের মঞ্চকে তারা নিজেদের বিপ্লবের আদর্শ প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করবেন। এই অ্যাসেম্বলি বোমা মামলায় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু ব্রিটিশ পুলিশ তদন্ত চালিয়ে সন্ডার্স হত্যা মামলাতেও ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে জড়িয়ে ফেলে। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলাতেই 1930 সালের 7ই অক্টোবর 3 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির দিন ধার্য করা হয় 24 মার্চ 1931। এই রায় শোনার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। ভগৎ সিং তখন আর শুধু একজন বিপ্লবী নন, তিনি হয়ে উঠেছেন ভারতের তরুণ সমাজের আইকন, স্বাধীনতার প্রতীক। তার জনপ্রিয়তার পারদ তখন আকাশ ছুঁচ্ছে। দেশের প্রতিটি কোণ থেকে দাবি উঠতে থাকে, এই 3 বীরের ফাঁসি রদ করতে হবে। আর ঠিক এই সময়ই ভারতের রাজনৈতিক মঞ্চে চলছিল অন্য এক খেলা। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তখন তুঙ্গে। ব্রিটিশ সরকার এই আন্দোলন থামাতে মরিয়া হয়ে উঠেছিল। ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন গান্ধীজির সাথে একটি চুক্তিতে আসার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই আলোচনার প্রেক্ষাপটেই জন্ম নেয় ঐতিহাসিক গান্ধী আরউইন চুক্তি। 1931 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে গান্ধীজি এবং আরউইনের মধ্যে দীর্ঘ বৈঠক চলে। দেশের সমস্ত মানুষের চোখ তখন এই বৈঠকের দিকে। সবার মনে একটাই আশা, গান্ধীজি নিশ্চয়ই এই চুক্তির অন্যতম শর্ত হিসেবে ভগৎ সিং এবং তার সঙ্গীদের মুক্তির দাবি তুলবেন। কারণ সেই মুহূর্তে গান্ধীজি ছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী নেতা, তার কথায় ভাইসরয় গুরুত্ব দিতে বাধ্য। কিন্তু কি হয়েছিল সেই বন্ধ ঘরের বৈঠকে? গান্ধীজি কি সত্যি ভগৎ সিংদের বাঁচানোর জন্য তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন? এখানেই ইতিহাস 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মনে করেন গান্ধীজি আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। তিনি আরউইনের কাছে বারবার ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন। তিনি 1931 সালের 23 মার্চ অর্থাৎ ফাঁসির দিন সকালেও আরউইনকে একটি প্রতিজ্ঞা ফটোথপি দেখা দিয়ে ফাঁসি রদ করার জন্য শেষবারের মতো অনুরোধ করেছিলেন। এই পক্ষের মতে গান্ধীজির আন্দোলন ছিল অহিংসার ওপর ভিত্তি করে। তিনি নীতিগতভাবে ভগৎ সিংদের হিংসার পথকে সমর্থন করতেন না, কিন্তু একজন মানুষ হিসেবে তিনি তাদের জীবন বাঁচাতে চেয়েছিলেন।
কিন্তু ব্রিটিশ সরকার সন্ডার্স হত্যার মতো একটা গুরুতর অপরাধের আসামিদের ক্ষমা করতে রাজি ছিল না। তারা ভয় পেয়েছিল যে ভগৎ সিংকে ক্ষমা করলে ভারতের অন্যান্য বিপ্লবীরা আরও উৎসাহিত হবে। তাই আরউইন গান্ধীজির অনুরোধ রাখতে পারেননি। কিন্তু মুদ্রার অপর পিঠের গল্পটা আরও অনেক বেশি জটিল এবং অন্ধকার। সমালোচকরা এবং অনেক ইতিহাসবিদ মনে করেন গান্ধীজি ভগৎ সিংদের বাঁচানোর জন্য ততটা চাপ সৃষ্টি করেননি যতটা তার পক্ষে করা সম্ভব ছিল। তাদের মতে গান্ধী আরউইন চুক্তির মূল ভিত্তিই ছিল আইন অমান্য আন্দোলনের সমস্ত পলিটিক্যাল বন্দীদের মুক্তি দেওয়া। গান্ধীজি যদি চাইতেন, তিনি এই চুক্তির প্রধান শর্ত হিসেবে ভগৎ সিং এবং তার সঙ্গীদের মুক্তিকে অন্তর্ভুক্ত করতে পারতেন। তিনি যদি বলতেন এই তিনজনের মুক্তি না হলে কোনো চুক্তি হবে না, তাহলে ব্রিটিশ সরকার হয়তো মানতে বাধ্য হতো, কারণ সেই মুহূর্তে চুক্তি করাটা ব্রিটিশদের জন্যও অত্যন্ত জরুরি ছিল। কিন্তু গান্ধীজি তা করেননি। কেন? এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরা হয়। প্রথম এবং সবচেয়ে বিতর্কিত কারণটি হল রাজনৈতিক হিংসা। ভগৎ সিংয়ের জনপ্রিয়তা তখন নেহেরু বা গান্ধীজির চাইতে কোনো কিছুতেই কম ছিল না। তার সমাজতন্ত্রী এবং বিপ্লবী আদর্শ তরুণ জনগণকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। গান্ধীজি হয়তো ভয় পেয়েছিলেন যে ভগৎ সিং যদি মুক্তি পেয়ে যান, তাহলে তিনি কংগ্রেসের অহিংস আন্দোলনের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবেন। দেশের তরুণরা হয়তো গান্ধীর পথ ছেড়ে ভগৎ সিংয়ের দেখানো বিপ্লবের পথে চলে যাবে। তাই কি তিনি নিজের অহিংসার আদর্শ এবং কংগ্রেসের নেতৃত্বকে সুরক্ষিত রাখার জন্য এক ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীকে পথ থেকে সরে যেতে দিয়েছিলেন? দ্বিতীয় কারণটি হল নৈতিক দ্বন্দ্ব। গান্ধীজি অন্তর থেকে হিংসার পথের বিরোধী ছিলেন। তিনি হয়তো মনে করতেন যে একজন মুনির জন্য সোয়াল করাটা তার অহিংসা নীতির সাথে বিশ্বাসঘাতকতা হবে। তিনি বিপ্লবীদের বীরত্বকে সম্মান করতেন, কিন্তু তাদের পথকে সমর্থন করতে পারতেন না। তাই তিনি তাদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো চূড়ান্ত চাপ সৃষ্টি করেননি। তিনি হয়তো ভেবেছিলেন যে তার নৈতিক অবস্থান রক্ষা করাটাই তিনজনের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণটি হল ব্রিটিশদের প্রতি তার বিশ্বাস। গান্ধীজি হয়তো ভেবেছিলেন যে তিনি যদি ব্রিটিশদের সাথে একটি সম্মানজনক চুক্তি করতে পারেন, তাহলে তারা হয়তো তার ব্যক্তিগত অনুরোধ রক্ষা করবে। তিনি হয়তো আরউইনের আশ্বাসের ওপর অতিরিক্ত ভরসা করে ফেলেছিলেন। তিনি বুঝতে পারেননি যে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে আইন এবং শৃঙ্খলা রক্ষা করাটা একজন ভারতীয় নেতার অনুরোধের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলাফল যা হওয়ার তাই হল। 5ই মার্চ 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হল। হাজার হাজার পলিটিক্যাল বন্দী মুক্তি পেল, কিন্তু ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের মুক্তির ব্যাপারে চুক্তিতে একটি শব্দও ছিল না। আর এই চুক্তি সই হওয়ার মাত্র 18 দিনের মাথায়, নির্ধারিত দিনের একদিন আগেই 23শে মার্চ সন্ধ্যায় তাদের ফাঁসি দিয়ে দেওয়া হলো। ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়েছিল যে তারা জেলের পেছনের দেওয়াল ভেঙে রাতের অন্ধকারে সতলুজ নদীর তীরে 3 বীরের অর্ধদগ্ধ দেহ ফেলে দিয়ে চলে যায়। এই খবর ছড়িয়ে পড়ার পরেই গোটা দেশ, বিশেষ করে তরুণ সমাজ গান্ধীজির ওপর ক্ষোভে ফেটে পড়ে। করাচি কংগ্রেসে যখন তিনি যোগ দিতে যান, তখন তাকে কালো পতাকা দেখানো হয়। গান্ধী মুর্দাবাদ স্লোগান ওঠে। মানুষেরা বিশ্বাস করতে পারছিল না যে যার উপর তারা এত ভরসা করেছিল, তিনি তাদের নায়ককে বাঁচাতে পারলেন না। তাহলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা গান্ধীজিকে কি বলবো? একজন ব্যর্থ মধ্যস্থতাকারী যিনি আন্তরিকভাবে চেষ্টা করেও পারেননি, নাকি একজন চতুর রাজনৈতিকবিদ যিনি নিজের নেতৃত্বকে সুরক্ষিত রাখার জন্য এক ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীকে সরে যেতে দিয়েছিলেন? সত্যিটা হয়তো এই দুয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। গান্ধীজি হয়তো ভগৎ সিংয়ের মৃত্যু চাননি, কিন্তু তিনি হয়তো তার মুক্তির জন্য নিজের সমস্ত রাজনৈতিক পুঁজি বাজি রাখতেও রাজি ছিলেন না। তিনি একটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন, যেখানে তার রাজনৈতিক আদর্শ, তার নেতৃত্ব এবং 3 তরুণের জীবন সবকিছুই ধাঁওয়ে লেগেছিল। তিনি যে পথটি বেছে নিয়েছিলেন তা হয়তো রাজনৈতিকভাবে ঠিক ছিল, কিন্তু তা নৈতিকভাবে ঠিক ছিল কিনা সেই প্রশ্ন আজও আমাদের তাড়িয়ে বেড়ায়। ভগৎ সিংয়ের ফাঁসি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শুধু একটি দুঃখজনক ঘটনাই নয়, এটি একটি চিরস্থায়ী বিতর্ক যা আমাদের নায়কদেরও মানবিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। ভগৎ সিংয়ের মতোই আরেকজন মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও গান্ধীজির সম্পর্ক ছিল অত্যন্ত জটিল এবং দ্বন্দ্বমূলক। নেতাজির অন্তর্ভেদানের পেছনে কি গান্ধী বা নেহরুর মতো কংগ্রেস নেতাদের কোনো ভূমিকা ছিল? যদি জানতে চান ভারতের ইতিহাসের সেই গভীরতম রহস্যের কথা, তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটাই ক্লিক করতে পারেন। আমি নিশ্চিত সেই গল্প আপনাকে স্তব্ধ করে দেবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইতিহাসের এমন অজানা বিতর্কের গভীরে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।